সহজ শিক্ষালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের সেট নাম্বার 2 এর সমাধান নিয়ে। 2 নম্বর সেটের দেখো প্রথম কোশ্চেন বলেছে 0.99771 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো দিয়ে 4টে অপশন দেওয়া আছে। এই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে দশমিকের পরে দুটো সংখ্যা মানে 99, তারপরে কার অবস্থান আছে 7-এর। এই 7টা যদি 5 কিংবা 5-এর থেকে বড় হয় তাহলে কি হবে, আগের 9-এর সঙ্গে 1 যোগ হবে। তাহলে যেহেতু 7 5-এর থেকে বড়, তার 9-এর সঙ্গে 1 যোগ, তাহলে দেখো 0.99 তার সঙ্গে আমি যদি 1 যোগ করি 0, 9 কে 10 শূন্য 1, 1.11 মানে 1। আমাদের সঠিক উত্তর হবে ডি। দেখো এই যে ডি এ দেওয়া আছে, এই সঠিক উত্তর হবে ডি 1। তারপরে দেখো দেওয়া আছে x² প্লাস 49 এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি হলো দিয়ে 4টে অপশন দেওয়া আছে। আচ্ছা, এইখানে দেখো এই যে আমি বীজগাণিতিক সংখ্যামালাটা তুলে নিয়েছি, এবার এটাকে সূত্রে ভেঙেছি a² প্লাস b²। এবার a² প্লাস b² আমাদের কাছে দুটো সূত্র আছে, একটা হচ্ছে কি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে দুটো সূত্রই প্রয়োগ করব, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ হচ্ছে x প্লাস 7 এর হোল স্কোয়ার মাইনাস 14x, আরেকটা হচ্ছে x মাইনাস 7 এর হোল স্কোয়ার প্লাস 2ab, x মাইনাস 7 এর হোল স্কোয়ার প্লাস 7 14x হয়। তার মানে একবার 14x, একবার হচ্ছে মাইনাস 14x, একবার হচ্ছে প্লাস 14x। তার মানে একবার এর ক্ষেত্রে মাইনাস 14x যদি যোগ করি তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে, আবার এর ক্ষেত্রে প্লাস 14x যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের উত্তর হবে কি সি, প্লাস 14x বা মাইনাস 14x, দুটোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে আমাদের অপশন আছে দেখো সি, 14x বা মাইনাস 14x। তারপরে বলেছে দেখো কোনটির দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আমরা ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে পড়েছিলাম যে যদি ত্রিভুজের 3টি বাহুর দুটো ক্ষুদ্রতম বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় তাহলে সেটা ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো আমি যদি দেখি প্রথমেরটা 3, 8, 5, তাহলে ক্ষুদ্রতম বাহু দুটো 3 আর 5, 5 আর 3 যোগ করলে 8, তাহলে 8 আর এই তৃতীয় বাহু 8 সমান হয়ে যাচ্ছে, তাহলে এটার দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। আবার দেখো 2 আর 4, 4 2 6 যেটা 7-এর থেকে ছোট, এটার দ্বারাও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তারপরে দেখো 3 4, 4 3 7 যেটা 6-এর থেকে বেশি, তাহলে এটার দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তারপরটা দেখো 5 আর 4 যোগ করে 9 যেটা 12-এর থেকে ছোট, তাহলে এটার দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। আমাদের সঠিক উত্তর হবে অপশান সি। কীরকমভাবে দেখো আমি করেছি, এই যে করে দিয়েছি 3 4 6 আমি যদি যোগ করি 3 যুক্ত 4 সমান 7, তবে 7টা বড় হবে তৃতীয় বাহুর থেকে 6-এর থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো নিচের প্রশ্ন। দেখো 2 কি বলেছে, 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন। সবসময় মনে রাখবে যদি জমির চারিদিকে বেড়া দেওয়া হয় সেটা পরিসীমা বরাবর দেওয়া হয়। আচ্ছা, আমাদের এখানে দেখো বর্গাকার জমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে 625 বর্গমিটার, তাহলে তার বাহুর দৈর্ঘ্য বের করলে কী হবে, ক্ষেত্রফলের বর্গমূল মানে 625-এর বর্গমূল, তাহলে 625-এর বর্গমূল হচ্ছে 25 মিটার। এরপরে আমরা কি করব, পরিসীমা বের করব। পরিসীমার সূত্র কি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত 25, তাহলে 25 4 100। তাহলে জমির চারিদিকে বেড়া দিতে মোট 100 মিটার বেড়ার প্রয়োজন হয়ে গেল। তারপরে দেখো কি বলেছে, x = 2t ও
ওয়াই ইকুয়াল টু 3t/5 মাইনাস 1 হলে টি এর কোন মানের জন্য এক্স ইকুয়াল টু 5t হবে। দেখো এখানে এক্স ইকুয়াল টু 5 হবে, এটা আমাদের দেখতে হবে টি এর কোন মানের জন্য। আমরা প্রথমে অঙ্কটাকে তুলেছি এক্স ইকুয়াল টু 5t। এবারে এক্স এর মান কত দেওয়া আছে দেখো 2t, তাহলে আমি লিখেছি এক্স এর পরিবর্তে 2t ইকুয়াল টু ওয়াই এর মান কত আছে 3t/5 মাইনাস 1, এই যে ওয়াই এর পরিবর্তে আমরা লিখেছি 3t/5 মাইনাস 1। এবারে বাম দিকে যেমন 2t যেমন ছিল তেমন আছে, ডান দিকে দেখো 5-এর সঙ্গে 3t/5 গুণ করলে 5 কেটে গেল, তাহলে 3t পড়ে রইল, প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5। এবার বাম দিকে 2t আছে, ডান দিকে 3tকে বাম দিকে নিয়ে গেলে প্লাস 3t, বাম দিকে গেলে হবে মাইনাস 3t ইকুয়াল টু -5 যেমন ছিল তেমন। এবার দেখো 3টে টি থেকে 2টো টি চলে যাবে, তাহলে একটা টি পড়ে থাকে, যেহেতু -3t বড় তাই এর আগের দিকে চিহ্ন মাইনাস আছে, এই জন্য মাইনাস বসেছে ইকুয়াল টু -5, মাইনাস মাইনাস কেটে গেল, টি ইকুয়াল টু 5। তাহলে টি এর মান 5 এর জন্য এক্স ইকুয়াল টু 5y হবে, এটা আমাদের উত্তর। তারপরে 3-এর দাগে দেখো কি বলেছে 6y + 1 + 9y² পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে। আমি তুলে নিয়েছি অঙ্কটা, দেখো এবার আমি কী করেছি একটাকে প্রথমে নিয়ে গেছি, 6y-টাকে দ্বিতীয় অবস্থানে, প্লাস 9y² তৃতীয় অবস্থায় নিয়ে গেছি। এবার এটাকে দেখো সূত্রে ফেলেছি a স্কোয়ার মানে 1² মানে 1, এই একটা, প্লাস 2 a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু কি 3/a প্লাস b² 3/a হোল স্কোয়ার। দেখো 3কে 2বার গুণ করলে 9, a-কে 2বার গুণ করলে a²। তাহলে এটা কার সূত্র a² প্লাস 2ab প্লাস b² কার সূত্র a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র। হয়ে গেল এটা পূর্ণবর্গাকারে। তারপর বলেছে দেখো চিত্রসহ অনুরূপ কোণের ব্যাখ্যা করো। অনুরূপ কোণ কাকে বলে? একটি রেখা অপর দুইটি সমান্তরাল রেখাকে ছেদ করলে ছেদকের একই দিকে একটি অন্তস্থ ও একটি বহিস্থ যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। এই দেখো একটি সরলরেখা, একটা PQ, একটা RS, দুটোই সমান্তরাল সরলরেখা। এই সরলরেখাগুলোকে ছেদকের নাম কি MN, ও আর টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা, মানে MOQ সমান অনুরূপ কোণ OTS, এটা লিখে দিতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা তারপরে চলে আসো কি বলেছে 3-1 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? এই দূরত্ব সময় থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আসবেই। তাহলে দেখো সবসময় মনে রাখবে ট্রেন একই দিকেই যাক আর বিপরীত দিকেই যাক, উভয়ের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যগুলো যোগ হবে। আমি দেখো লিখেছি ট্রেন দুটির মোট দৈর্ঘ্য 200 মিটার যুক্ত 240 সমান 440 মিটার। যদি ট্রেনগুলো একই অভিমুখে যায় মানে একই দিকে যায় তাহলে ট্রেনের গতিবেগটা বিয়োগ হবে, আর যদি বিপরীত দিকে যায় তাহলে ট্রেনের গতিবেগগুলো যোগ হবে। দেখো এই ট্রেনগুলো বিপরীতমুখী বলেছে, তাই উভয়ের গতিবেগ যোগ হবে, যে মোট গতিবেগ সমান দুটো গতিবেগ যোগ করেছে, তাহলে কত হয়েছে 79.2 কিমি পার ঘন্টা। এবার আমাদের দূরত্ব লিখেছি বাম দিকে আর ডান দিকে লিখেছি সময়। দূরত্ব কিমিতে বেরিয়েছে, আমরা তাকে মিটারে করেছি, তার মানে 79.2 কিমিকে যদি মিটারে করি 1000 দিয়ে গুণ করতে হবে। এবার 3টে শূন্য হবে, যেহেতু একটার আগে দশমিক গেছে একটা শূন্য কেটে যাবে, আমি লিখেছি 79,200 মিটার। আর এখানে 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড। আচ্ছা টোটাল দূরত্ব কত গিয়েছে দেখো এই 440 মিটার। তাহলে আমি লিখেছি দূরত্বের ঘরে 440, সময়ের ঘরে কত। দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে, আবার দূরত্ব কমলে সময় কম লাগবে।
তাহলে এটা কি অনুপাতে আছে? সরল অনুপাতে আছে। আমি লিখেছি দূরত্বের সঙ্গে সময় সরল অনুপাতে আছে। তাহলে সরল অনুপাতের নিয়ম কি? প্রথমে এটা, তারপরে এটা, তারপরে সমানুপাত চিহ্ন দিয়ে এটা, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আমি সেভাবে লিখেছি ৭৯,২০০ অনুপাত চিহ্ন ৪৪০ সমানুপাত চিহ্ন ৩৬০০ অনুপাত কত। এবারে এখানে দেখো এই সমানুপাত চিহ্নের দুদিকে যে সংখ্যাগুলো থাকবে এগুলো উপরে গুণ অবস্থায় হবে, যে ৪৪০ গুণিত ৩৬০০ ডিভাইডেড বাই ৭৯,২০০। এবার কাটাকাটি করেছি, এই শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল। ৩৬কে কেটেছি ৭৯২ দিয়ে ২২, আবার ২২কে কেটেছি ৪৪০-এর সঙ্গে ২০, তাহলে ২০ সেকেন্ড। তাহলে ট্রেন দুটি মিলিত হওয়ার ২০ সেকেন্ড পরে পরস্পরকে অতিক্রম করবে। তারপর ২-এ চলে যাও। কী বলেছে? একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ ও জমির ক্ষেত্রফল ৫৭৮ বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা জানতে চেয়েছে। আয়তাকার জমি কিন্তু বলছে। আচ্ছা দেখো, আয়তাকার জমির দৈর্ঘ্য কি বলেছে? প্রস্থের দ্বিগুণ। তাহলে আমি যদি প্রস্থ এক্স ধরি, দৈর্ঘ্য কত হবে? 2x। ক্ষেত্রফল কত বলেছে? ৫৭৮। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত? 2x, প্রস্থ কত? x। এ দুটো গুণ করলে 2x আর x গুণ করলে 2x স্কোয়ার ইকুয়াল টু ৫৭৮। তারপরে এবার সমাধান বের করেছি। দেখো 2x স্কোয়ার ইকুয়াল টু ৫৭৮ ছিল। এবার আমি কি করেছি? x স্কোয়ার সমান ডান দিকে গেলে 2 ভাগ হবে, তাহলে 289, বা x সমান 289 বর্গমূল হবে সমান 17 বেরোলো। তাহলে জমির দৈর্ঘ্য 2 গুণিত x এর মান কত? 17, তাহলে 34 মিটার। প্রস্থ কত? 17 মিটার, মানে x এর মানটাই। পরিসীমা কত? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? 34, প্রস্থ কত ছিল? 17, তাহলে 34 17 যোগ করলে 51, 2 গুণিত 51 সমান 102 মিটার। আমাদের উত্তর হলো কত? 102 মিটার। তাহলে এইটা একটা উত্তর, এইটা একটা উত্তর, এইটা একটা, 3টে উত্তর। ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটি যদি ভিতরের দিকে হয় তাহলে এর ক্ষেত্রফল কত? একবার বলছে বাইরের দিকে রাস্তা, একবার বলেছে ভিতরের দিকে রাস্তা। আমি ছবিটা আগে এঁকে নিয়েছি, দেখো এইটা মূল আয়তাকার জমিটা, এইটা। তাহলে প্রথমে জমির দৈর্ঘ্য কত? 36, প্রস্থ কত ছিল? 24, তাহলে প্রথমে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 36 গুণিত 24 সমান 864 বর্গমিটার। এবার উভয় দিকে 2 মিটার করে রাস্তা বাড়িয়েছে, রাস্তার জন্য বাড়িয়েছে, তাহলে 2 মিটার এদিকেও দূরে, তাহলে উভয় দিকে 2 2 করে বাড়বে, তাহলে দৈর্ঘ্য কত বাড়বে? তাহলে জমির দৈর্ঘ্য হবে 36 যুক্ত 2 গুণিত 2, তাহলে 36 যুক্ত 4 সমান 40 মিটার। ঠিক একইভাবে প্রস্থর দিকেও এদিকে 2 বাড়বে, আবার উপরের দিকেও 2 বাড়বে। ঠিক আছে, তাহলে প্রস্থ কত হবে? তাহলে 24 ছিল আগে, আবার 2 2 করে দুধারে বেড়েছে, তাহলে 2 গুণে 4, 24 যুক্ত 4 সমান 28 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত দাঁড়ালো? 40 মিটার গুণিত 28 মিটার, তাহলে কত? 1120 বর্গমিটার। আমাদের আগে ছিল 864, এখন হয়েছে 1120, তাহলে বিয়োগ করে দিলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে রাস্তা 256 বর্গমিটার। এটা কি না, বাইরের দিকে রাস্তা করার ফলে রাস্তাটার ক্ষেত্রফল হয়েছে এটা। এবার যদি রাস্তাটি ভেতরের দিকে হলে তাহলে একইভাবে 2 মিটার করে 2 2 4 মিটার কমে যেত, তাহলে 36 থেকে 4 মিটার বাদ দিলে 32 মিটার। আবার প্রস্থও সেম, 24 থেকে 2 গুণিত 2 গুণিত 2 সমান 4 মিটার কমে যায়, তাহলে 24 - 4 সমান 20 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত হলো যদি দেখতে যাই আমরা, কত হবে? এখন ক্ষেত্রফল হয়েছে কত না, 32 গুণিত 20 সমান 640 বর্গমিটার। তাহলে রাস্তাটার ভিতরের দিকে হলে ক্ষেত্রফল হতো, তাহলে 864 মূল ক্ষেত্রফল ছিল, সেখান থেকে ভেতরের দিকে হলে ক্ষেত্রফল কমে হচ্ছিল 640, তাহলে 224 বর্গমিটার। তাহলে যদি রাস্তাটা ভেতরের দিকে হতো তাহলে তার ক্ষেত্রফল হতো 224, আর যদি রাস্তাটা বাইরের দিকে হতো তাহলে তার ক্ষেত্রফল কত হতো না 256।
ঠিক আছে, এই দুটো উত্তর আমাদের লিখে ফেলতে হবে। তারপর দেখো কি বলেছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু 6 হলে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার সমান কত? আচ্ছা দেখো, এখানে আমি এক্স মাইনাস তুলে নিয়েছি অঙ্কটাকে, তারপরে কি করেছি, আমি উভয় পক্ষের সঙ্গে 2 বিয়োগ করেছি। তাহলে এই টোটাল পক্ষটা থেকে 2 বিয়োগ করেছি, যে এক্স মাইনাস টু, বাকি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু যেমন ছিল তেমন, ইকুয়াল টু 6 থেকে আবার 2 বিয়োগ করেছি। আমি উভয় পক্ষের সঙ্গে 2 বিয়োগ 3 বিয়োগ যোগ যা খুশি করতে পারি, কিন্তু সেটা উভয় পক্ষের সঙ্গেই করতে হবে। ওই জন্য লিখেছি উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে। তাহলে এখানে 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, আর বাকিটা যেমন ছিল তেমন। এবার মেন অঙ্কটা তুলে নিয়েছি, দেখো এটা এ স্কোয়ার প্লাস এটা ওয়ান বাই এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab আমি দেবো, কারণ আমাদের এই যে মানটা দেখো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে দিলে তবে যে আমি এই মানটা বসাতে পারবো। তাহলে এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, এই এক্স মাইনাস টু কেটে গেল। তাহলে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এর মান কত, 4। তাহলে সেটা বসিয়েছি, 4 স্কোয়ার প্লাস 2, তাহলে 4 4 16 প্লাস 2 সমান 18। আমাদের সঠিক উত্তর কত হলো, 18। তারপর দেখা আরেকটা বলেছে কি না, আরেকটা উৎপাদকের বিশ্লেষণ তোমাদের দিয়েছে। হ্যাঁ, এই উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে। কী বলেছে দেখো, আমি তুলে নিয়েছি উৎপাদকের বিশ্লেষণটা। এবার আমি কি করেছি, এটাকে গুণ করে দিই, এটার সঙ্গে একবার টোটালটা গুণ, আবার এইটার সঙ্গে একবার টোটালটা গুণ। তাহলে আমি এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, আবার প্লাস এ মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4abcd যেমন ছিল তেমন। এবার আমি এই 4abcd কী করেছি, ভেঙে নিয়েছি, মাইনাস 2abcd মাইনাস 2abcd দুটাকে। কেন, এইখানে একটা সূত্রে ফেলেছি মাইনাস 2abcd, আর এখানে একটা মাইনাস 2abcdকে সূত্রে ফেলেছি। তাহলে কী করেছি, এ স্কোয়ার সি স্কোয়ার যেমন ছিল রেখেছি, মাইনাস এইখানের একটা মাইনাস 2abcd নিয়েছি, প্লাস এই যে বি স্কোয়ার ডি স্কোয়ারকে এখানে রেখে দিয়েছি। আবার এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ারকে মাইনাস ছিল, যে মাইনাস কমন চলে গেছে। এখানে দেখো প্লাস 2abcd হয়েছে, কেন, আমি মাইনাস 2abcd নিয়েছিলাম, যেহেতু মাইনাস কমন নিয়েছি ও হয়ে যাবে প্লাস 2abcd। আবার দেখো এই যে বি স্কোয়ার সি স্কোয়ারের কী চিহ্ন ছিল, মাইনাস, এ হয়ে গেল প্লাস, কারণ মাইনাস এখানে কমন অবস্থায় আছে। মাইনাস যদি কোনো কমন অবস্থায় না হয় তাহলে কী হবে, সবার সাইনগুলো সব পাল্টে যাবে। এবার এটা কার সূত্র দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী হবে, এটা কার সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই যে এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার এডি প্লাস বিসি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার টোটালটাকে ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা প্লাস একবার এটা, এই যে এইটা প্লাস এটা করেছি, আবার এটা মাইনাস এটা মাইনাস এটা। এবারে ব্র্যাকেট তুলে দিয়েছি, দেখো এসি মাইনাস বিডি যেমন ছিল তেমন, প্লাস আছে মানে কোনো পরিবর্তন হয়, যেমনটা ছিল তেমন, এডি প্লাস বিসি। আবার এখান থেকে এসি মাইনাস বিডি, এবারে এখান থেকে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এই হলো টোটাল আমাদের উত্তর। তারপর দেখো 4 দেখে কী বলেছে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কটি তা চিত্র সহযোগে ব্যাখ্যা করে। এটা তোমাদের আগের স্কুলে ছিল, তবু আমি করে দিয়েছি। দেখো ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, দেখো এবিসি ত্রিভুজের মধ্যমা কটা, 1 2 3, নাম কি, বিডি এফ আর সি। দেখো এবিসি ত্রিভুজের 3টি মধ্যমা 3টি, সেগুলোর নাম লিখে দিয়েছি, এফ বিডি সি। হ্যাঁ, তারপরে দেখো আরেকটা কী দিয়েছে, একটা মান নির্ণয় করতে দিয়েছে সমাধান। আচ্ছা, এইখানে ক্ষেত্রে দেখো সব দেখো 240.25, 2.4025,
0.024025। এখানে দেখো সব সংখ্যা হলো 24025। তাহলে আমি কি করব এগুলোর ক্ষেত্রে 240 25-এর বর্গমূল বের করে দেবো। ঠিক আছে, বর্গমূল মোটামুটিভাবে তোমরা সবাই জানো, আমি তবুও চেষ্টা করে দিচ্ছি। 25 দুটো করে জোড় নেব, এই যে 2 আলাদা হয়ে গেল, তাহলে 1 1 1 বিয়োগ করলে 1 হয়, 40 নামলো। এই 1 এখানে ডবল হবে, 2 হবে। এবার এইখানে যা সংখ্যা বসাবো তাই দিয়ে গুণ করবো, তাহলে 5 বসিয়েছি, 5 দিয়ে গুণ করলে হবে 125। এখানে যেহেতু 5 বসিয়েছি এখানেও 5 বসাবো, তাহলে 140 থেকে 125 বিয়োগ করলে হয় 15। আবার উপরে জোড় 25 নেমে এলো, এই 15 ডবল হবে, এখানে হবে 30। এবার এখানে যা দেবো 5 দিয়েছি, তাহলে 5 দিয়ে গুণ করবো, হচ্ছে আমাদের 1525। এই 5 এখানেও লিখবো, তাহলে উত্তর হতে হলে 155। এটা আমাদের উত্তর নয়, অ্যাকচুয়ালি এটার বর্গমূল হচ্ছে 155। এবার ভালো করে খেয়াল করো, এই 155 আমি লিখে দেবো, দিয়ে কটার আগে দশমিক, দুটোর আগে, তাহলে আমি একটার আগে দশমিক দেবো, মানে অর্ধেক করে দেবো। যটার আগে দশমিক থাকবে বর্গমূল মানে তার অর্ধেক হয়ে যাবে। দেখো এখানে আবার 155 লিখেছি, 4টার আগে দশমিক, তাহলে এখানে দুটোর আগে দশমিক দিয়েছি, অর্ধেক। আবার দেখো এখানে লিখেছি 155, এবারে কটার আগে দশমিক আছে, 2 4 2 6, তাহলে এখানে হবে 3টের আগে দশমিক, 1 2 3। এবার তারপরে যেমন যোগ হয়, এই যোগ করতে হয়েছে 17.205। এটা আমাদের উত্তর। তারপরে দেখো একটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে তোমাদের, এই যে মান নির্ণয় করতে দেওয়া আছে। হ্যাঁ, এর মান দেওয়া আছে -1। আমি অঙ্কটাকে আগে তুলে নিয়েছি। দেখো এখানে পাওয়ারে কিছু নেই, মানে কি 1 আছে, ইন্টু স্কোয়ার কিউব e⁴ e⁵ দিয়ে ডট ডট দিয়ে e⁴100। আচ্ছা, এখানে আমি কি করবো, এই যে উপরের পাওয়ারগুলো না, এই মাঝখানে আরও অনেক আছে কিন্তু, একদম 5-এর পর থেকে একদম 99 পর্যন্ত আছে। তাহলে এগুলো আর লেখা নেই, তাহলে আমি কী করবো, এই পাওয়ারগুলোর যোগফল কত হবে আগে বের করে নেব। পাওয়ারগুলোর যোগফল বের করার সূত্র কি, অ্যাকচুয়ালি এখানে 1 থেকে শুরু হচ্ছে, মানে 1 2 3 4 5 6 করে এরকম 100 পর্যন্ত যোগফল। তাহলে এই সূত্র কি n × n + 1/2, এই 1 থেকে 100 যোগফল বেরিয়ে যাবে। তাহলে আমাদের n এর মান কত, 100 সর্বোচ্চ মানটা, ইন্টু 100 + 1/2, 100 × 101/2, তাহলে কাটাকাটি করলে কত হবে, 50। তাহলে 50কে যদি 101 দিয়ে গুণ করা হয়, 50 50 মানে 5050। আমি এই যে লিখেছি e⁻5050। ঠিক আছে, এবার দেখো এইটা যদি জোড় থাক, এবার কি হয়েছে না, এখানে এর মান বসিয়েছি -1, এর মান দেওয়া আছে বইতে দেওয়া ছিল। তাহলে এখানে ব্র্যাকেটে আমি লিখে দিতে পারি a = -1, এই মানটা বসিয়েছি। উপরে পাওয়ার কত আছে, 5050। এইটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে এই মাইনাসটা পরিবর্তিত হয়ে হবে প্লাস। 1কে তুমি যতবারই গুণ করো না কেন কত হবে, 1 হবে। এই মাইনাসটাকে তুমি যেভাবেই গুণ করো না কেন, যদি শেষে জোড় সংখ্যা থাকে 50 জোড়, তাহলে এইটা মাইনাসটা হয়ে যাবে প্লাস। আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে এই মাইনাসটা মাইনাসই থেকে যাবে। তাহলে আমাদের জোড় সংখ্যা আছে, ওই জন্য হয়েছে 1। কত হয়েছে, 1। তারপরে দেখো উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে তোমাদের, এটাও বইয়ের অঙ্ক। আগে আমি সাজিয়ে নিয়েছি x4 y4 + x² y²। এবার এটাকে ভেঙেছি, x² এর হোল স্কোয়ার + y² এর হোল স্কোয়ার। দেখো 2 আর 2 4, 2 2 4, আর বাকিটা যেমন ছিল তেমন। এবার এটাকে সূত্র বলি a² + b² সূত্র কি, a + b এর হোল স্কোয়ার -2ab। ঠিক আছে, এভাবে ফেলেছি a + b এর হোল স্কোয়ার -2ab। তাহলে এখানে আবার দেখো a সবসময় কত, x², কিন্তু এটা মনে রাখবে। তাহলে -2x² y² থেকে যদি x² y² চলে যায়, তাহলে পড়ে থাকবে তো -x² y²। এই যেহেতু বড়, এর আগের দিকে চিহ্নটা বসবে। এটাকে আবার a ধরবো, এটাকে আবার b ধরবো, b মানে কি xy এর হোল স্কোয়ার। এবার তার মধ্যে আবার a + b, এই যে a + b a - b। এবার এটাকে সাজিয়ে নিয়েছি আমি, x² + xy + y², x² - xy + y²। তারপরে দেখো দিয়েছে তোমাদের 8টা, কি বলেছে, এই রাশিমালা দিয়েছে, একে বলেছে বর্গের অন্তরূপে প্রকাশ করতে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, একদম সোজা। এটাকে আমি আগে প্রথমেরটাকে ব্র্যাকেট দিয়ে নিয়েছি, দ্বিতীয় দেখে এই মাইনাস কমন নিয়ে নিয়েছি। যখনই কমন নিয়ে নিয়েছি দেখো a² আগে দিয়ে কী ছিল, মাইনাস, এখানে হয়েছে প্লাস,
8-এর আগের দিকে প্লাস ছিল, এখানে হয়ে গেছে মাইনাস, 16-র আগের দিকে মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস। আমি বলেছি মাইনাস কমন নিলেই সাইনগুলো সব চেঞ্জ হতে থাকে। তারপর এটাকে ভেঙেছি a স্কোয়ার প্লাস 2a b ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার, এই রূপটাই ভেঙে লিখেছি। আবার একইভাবে ডান দিকে a স্কোয়ার মাইনাস 2a b ইকুয়াল টু 4 প্লাস বি স্কোয়ার, এই রূপটাই ভাঙা হয়েছে। তাহলে এটা কার সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র। আর এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র। ব্যাস, দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ হয়ে গেল। এটা হলো আমাদের উত্তর। আচ্ছা, তারপরে দিয়েছে দেখো এখানে আমরা কি করেছি, এখানে আমরা প্রথমে একটা স্তম্ভচিত্র আঁকার চেষ্টা করেছি, স্তম্ভচিত্র। ঠিক আছে, কি করেছি দেখো, প্রথমে আমরা নিচে একটা দাগ টেনেছি, নিচে একটা দাগ টেনেছি, দেখতে পেয়েছি, আর ওপরে সোজাসুজিভাবে একটা দাগ টেনেছি। ঠিক আছে, এবারে এই যে দাগগুলো টেনেছি এগুলো সব 1 2 3 4, তো আমাদের স্কেলে যে দাগ আছে 1 2 3 4 করে প্রত্যেকের দিকে একেবারে ওপরে 15 পর্যন্ত। আর এদিকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পরপর স্তম্ভচিত্র আঁকার চেষ্টা করি। দেখো প্রথমে বলেছে সাদা কত, দেখো সাদা কত বলেছে, সাদা বলেছে 12। আমরা কি করেছি, এই দেখো নিচে থেকে এই উপর থেকে একদম 12 যেখানে আছে, যে 12 পর্যন্ত টেনেছি স্তম্ভচিত্রটা। ঠিক আছে, আবার তারপরে লাল কত বলেছে 8, লাল এই 8 কোথায়, এইখানে, এই যে 8 পর্যন্ত আমরা টেনে নিয়েছি। আবার সবুজ কত বলেছে 15, আমরা একদম 15 উপরে, এই যে উপরে 15 পর্যন্ত টেনে নিয়েছি। ঠিক আছে, তারপর কথা বলেছে নীল 5, তাহলে 5 কোথায় আছে, 5-এর সোজাসুজি এইটা, 5-এর সোজাসুজি আমরা টেনে নিয়েছি। তারপরে বলছে কালো 10, এই যে 10 কোথায় আছে, এই যে 10, এই সোজাসুজি আমরা টেনে নিয়েছি। এগুলো তোমরা মোটামুটি স্কেল দিয়ে সহজভাবে টেনে নেবে। আর এই যে দূরত্বগুলো সবসময় চেষ্টা করো সমান রাখার। হ্যাঁ, এটা 1 করে দূরত্ব দিয়ে দেবে 1 সেমি, তাহলে আর কোনো, এটাও 1 সেমি করে দেবে, এটাও 1 সেমি, সব 1 সেমি করে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে এইগুলো রঙের নাম লিখেছি, সাদা লাল সবুজ নীল কালো, এগুলো রং। আর এদিকগুলো কি ছাত্র সংখ্যা লিখেছি, ছাত্র সংখ্যা। এবার দেখো আমি একটা ঘর গিয়েছি মানে একজন ছাত্র। ঠিক আছে, তাহলে ওইটা লিখে দেবো যে 1 একক সমান একজন ছাত্র। ব্যাস, আমাদের স্তম্ভচিত্র হয়ে গেল। তারপরে দেখো একটা তোমাদের চতুর্ভুজ অঙ্কন করতে দিয়েছে, চতুর্ভুজের নাম হচ্ছে হিয়ার। অঙ্কন করো যা এইচ ই সমান 5 সেমি, আর এইচ সমান 6.8, এইচ ই এ সমান 120 ডিগ্রি এবং এইচ আর এ সমান 70 ডিগ্রি। এই অঙ্কনটা একটু কঠিন, তোমাদের একটু সহজভাবে বুঝে নিতে হবে। 8 সেমি মাপ নিয়ে কেটে নিয়েছি, তোমরা এটা মোটামুটি সবাই জানো। তারপরে দেখো এখানে 120 ডিগ্রি এঁকেছি চাঁদার সাহায্যে, 70 ডিগ্রি এঁকেছি চাঁদার সাহায্যে। ঠিক আছে, এবারে আমি কি করেছি দেখো, এইবারে খুব গুরুত্বপূর্ণ, দেখো একটা আমি বড় সরলরেখা টেনেছি। ঠিক আছে, একটা বড় সরলরেখা আমি স্কেল দিয়ে টেনে দিয়েছি এখান থেকে এতটা পর্যন্ত, হয়েছে। এবার এই যে আর কোণটা, এই যে আর কোণটার, এই যে এইখানে আর কোণটা আছে না, এই আর কোণটা, এই বৃত্তচাপের মাপটা এই যে নিয়েছি, এইভাবে বৃত্তচাপের মাপটা নিয়েছি, দিয়ে এখানে বসিয়ে আমি ঘুরিয়েছি। ঠিক আছে, আবার সেভাবে এইখান থেকে এই অংশটা নিয়েছি, চওড়াটা, হ্যাঁ নিলাম, দিয়ে ওইখানে বসিয়ে এই চওড়াটা কেটে নিলাম, দিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে একটা সরলরেখা অঙ্কন করা। ঠিক আছে, এইবারে দেখো এরপরে বলেছে, দেখো আমাদের এইচ আর সমান কত, 6.8। আমরা এই যে 6.8 ছিল, এই 6.8-এর মাপ নিয়েছি, নিলাম, দিয়ে এই আর বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। ঠিক আছে, এরপরে আমাদের কী হতে হবে, এখানে 6.8 লিখে নিয়েছি, তাহলে এখানে এইচ বিন্দু লিখে নিয়েছি। এরপরে আমাদেরকে এখানে একটা নতুন 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ আঁকার সূত্র কি, একদমই সোজা, এইভাবে ঘুরিয়ে দিলাম বৃত্তচাপ, তারপরে এখান থেকে বসিয়ে এটা, এখান থেকে বসিয়ে এটা কাটলাম, তারপরে এখানে বসিয়ে এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস, এখানে একটা পয়েন্ট তৈরি হলো, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা জুড়ে দিলাম, তাহলে এটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। এবার দেখো এইচ এর মান কত আছে, 5 সেমি, 5 সেমি মাপটা নিলাম, দিয়ে এখানে বসিয়ে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে কেটে দিলাম,
এবারে এইখানে ই বিন্দুতে কোণ আঁকতে বলেছে কত, এই যে ই কোণের কত 120। সেম একইভাবে এই বৃত্তচাপের মাপটা নেব, এই বৃত্তচাপের মাপটা নিয়ে নেব, দিয়ে এইখানে বসিয়ে স্কেলটাকে ঘোরাবো। ঠিক আছে, আবার এই অংশটুকুর মাপ নেব, এই অংশটুকুর মাপ দিয়ে ঠিক একইভাবে এইখানে বসিয়ে কেটে নেব, দিয়ে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দু জুড়ে বাড়িয়ে দেবো। তাহলে যেখানে ছেদ করলো সেটার নাম হলো এ। তাহলে আমাদের আলটিমেট কি দেখলাম, সর্বোপরি আর বিন্দুতে 70 ডিগ্রি, এইচ বিন্দুতে 90 ডিগ্রি, ই বিন্দুতে 120 ডিগ্রি, আর বিশেষ কোনো কোণ এটা আমাদের দরকার নেই কত ডিগ্রি মাপার। তাহলে এইচ এ আর একটি চতুর্ভুজ অঙ্কন করা হলো, বা চিত্রে এইচ এ আর একটি চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে এটা 6.8 সেমি, এটা 5 সেমি, তবে এই 90 ডিগ্রিটা আমাদের অঙ্কন করতে হবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।